হ্যালো লিসেনার্স, ওয়েলকাম টু ব্ল্যাক ক্যারট, যেখানে অন্ধকারের গভীরতা থেকে উঠে আসে অজানা রহস্যের কথা। ঘড়ির কাঁটায় সময় এখন রাত 12:08। আচ্ছা, সময়ের কথা ছাড়া যাক, কারণ ব্ল্যাক ক্যারটের সময় থেমে যায় আর অতীতের ছায়া আপনার বর্তমানকে আলঙ্গিন করে। চারপাশের আলো নিভিয়ে দিন, দরজা জানালা আটকে দিন, লেপের নিচে লুকিয়ে কানে হেডফোন গুঁজে নিন। আমি ব্ল্যাক ক্যারট থেকে রাতুল আছি আপনাদের সাথে, আর আজকের এপিসোড যে গল্প নিয়ে এসেছি সেটা শোনার পর আপনার মনে হবে জীবনের সবচেয়ে সাধারণ জিনিসগুলোও লুকিয়ে রাখতে পারে অন্ধকারের গভীরতম রহস্য। আজকের থিম কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক, যেটা মানুষের লোভকে ব্যবহার করে আদর্শ শক্তিকে জাগিয়ে তোলে। আজকের এই ইমেলটা এসেছে ঢাকার এক প্রত্যন্ত এলাকা থেকে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক বোন তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছেন। চলুন আমরা গল্পতে চলে যাই। গল্পটি যাওয়ার আগে অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছে গল্পটি শেয়ার করার জন্য। গল্পটি যেভাবে লিখেছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। চলুন গল্পতে চলে যাওয়া যাক। গল্পটিতে প্রথমে লেখা আছে, রাতুল ভাই, ঘটনাটা 2022 সালের জানুয়ারির মাসে। আমি তখন ঢাকার একটা ছোট ফ্ল্যাটে একা থাকতাম। চাকরি করতাম একটা প্রাইভেট কোম্পানিতে, আর জীবনের সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু আমার একটা সমস্যা ছিল। আমার প্রেমিকের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছিল। আমি খুব ডিপ্রেশনে ছিলাম। তাকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু সে ফিরে আসেনি। তখন আমার এক বান্ধবী বলল, তুই একটা বাবার কাছে যা, তিনি কালো জাদু করে মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারে। আমার বান্ধবীর এমন কথা শুনে আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু লোভে পড়ে গেলাম। সে আমাকে নিয়ে গেল গ্রামের একটা নির্জন বাড়িতে। সেখানে এক বুড়ো লোক থাকতো, চোখ দুটো কয়লার মতো কালো, আর হাসলে দাঁতগুলো হলুদ হয়ে জ্বলে উঠত। আমি সেই বাবার কাছে গেলাম, বা বাবা না বলে কবিরাজও বলা যায়। আমি সেই কবিরাজের কাছে গেলাম। কবিরাজ তখন আমার থেকে সবকিছুই শুনলো। সে আমাকে বলল একটা কাজ করতে হবে। আমি তাকে বললাম কি কাজ করতে হবে। সে আমাকে বলল অমাবস্যার রাতে কবরস্থানে যেতে হবে। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। তো আমার তো তখন লোভ কাজ করতেছিল, আর তখন আমি ছিলাম যে আসলে ডিপ্রেশনে ছিলাম, যে আমার বয়ফ্রেন্ডকে আমি কিভাবে ফেরত আনবো। তো আমি আমার ওই কবিরাজের কথা শুনে আমি বললাম যে কি করতে হবে আমাকে। কবিরাজ তখন আমাকে বলল, তুমি অমাবস্যার রাতে চলে যাবা কবরস্থানে, রাত 12টা কি 1টার দিকে। আমি তার কথায় রাজি হয়ে গেলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কবরস্থানে গিয়ে কি করব। কবিরাজ তখন আমাকে বলল, তুমি একটি কবর থেকে দাফন করা মানুষের কাফনের কাপড় কেটে নিয়ে আসতে হবে। মূলত প্রথমে আমি কাজটি করার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আমি পরে অনেক ভাবলাম বিষয়টা। ভাবার পরে আমি কাজটি করতে রাজি হই। পরে দিন তারিখ ঠিক করলাম। তো আমি যখন বাসায় ছিলাম তখন রাত বাজে 12টা। ঠিক তখনই ঠিক করলাম যে আমি এখন কবরস্থানের দিকে যাব। তো যে ভাবা সেই কাজ। আমি আমার বাসার চাবিটা নিলাম, মানে গেটের চাবিটা নিলাম, নিয়ে নিচে নামলাম। নিচে নামার পর আমি গেটটা আলগোছে খুললাম যাতে আমার বাবা মা টের না পায়। তো আমি রওনা দিলাম সেই গোরস্থানের উদ্দেশ্যে বা কবরস্থানে যাওয়ার উদ্দেশ্যে। আমি যখন বাসা থেকে বের হতে চাচ্ছিলাম তখন প্রথম যে ঢাপটা আমি দিয়েছিলাম বাইরের দিকে, সেই ঢাপ দেওয়ার সাথে সাথে আমার কানে একটি আলতো আওয়াজে কেউ বলে উঠলো, তুই কাজটা কিন্তু ভুল করতেছিস। তো আমি ভাবলাম এটা আমার মনের ভুল। আমি এত কিছু না ভেবে আমি কবরস্থানের দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। তো রওনা দেওয়ার মাঝখানে যখন রাস্তার মাঝখানে আমি চলে গেছি, তখন আমার কানে আবার এই আওয়াজটা ভেসে আসে, যাস না, তুই বড় একটা ভুল করতেছিস। তো আমি আবার এই কথা কিছু না মনে করে আমি আবারও রওনা দিতে থাকলাম সেই কবরস্থানের দিকে। কবরস্থানের দিকে রওনা দেওয়ার পর আমার যখন কবরস্থানটি পাওয়া বা আমি আর 2 পা দিলে পরে কবরস্থান পেয়ে যাব, তখন ঠিক আমার সামনে একটি কালো বিড়াল, অদ্ভুত একটা অবায়ক, যেখানে দাঁড়িয়ে আছে, তার হাতে একটি কালো বিড়াল আমার পাশেই দাঁড়িয়ে আছে। তার চোখ যেন জল জল করতেছে আর বলতেছে, যাস না, তুই ভুল করতেছিস, যাস না ওই জায়গা।
তো আমি তখন একটু ভয় পেয়ে যাই যে আসলে কে বা কারা জানলো যে আমি এই কবরস্থানের দিকে যাচ্ছি, এরা জানলোই বা কিভাবে যে আমি কবরস্থানের দিকে যাব বা কি করতে যাচ্ছি। তো আমার বিষয়টা একটু ভয় ভয় লাগলো। তো আমি এত কিছু না ভেবে কবিরাজের কথা ভাবলাম। কবিরাজ আমাকে আগেই বলে রাখছিল, যখন তুমি কবরস্থানের উদ্দেশ্যে যাবা ওই কাপড় আনার জন্য, তখন তোমার সাথে এই কিছু ঘটতে পারে বা প্যারানর্মাল কিছু ঘটতে পারে তোমার সাথে। তো আমি কবিরাজের কথা ভেবে আমি রওনা দিলাম সে কবরস্থানের দিকে। আমি যখন কবরস্থানের দিকে চলে যাই বা কবরস্থানের দিকে পৌঁছে যাই, তখন আমি দেখলাম আবার সেই অবায়কটি তার কালো বিলাই নিয়ে দাঁড়িয়ে আছে আর বলতেছে, তোর জন্যই ওয়েট করতেছিলাম, আয়, তুই তো আমার কথা শুনলি না, আয়। তো আমি এবার অনেক ভয় পেয়ে গেলাম। তো আমি এত কিছু না ভেবে ঢুকে গেলাম ভিতরে, ওই একটি মৃতদেহ থেকে একটি কাফনের কাপড় আনার জন্য। তো আমি কবরটি খুঁজতে লাগলাম যে কোন কবর থেকে আমি কাফনের কাপড় কাটবো বা কাফনের কাপড়টি নেব। তো কবর খুঁজতে খুঁজতে আমার চোখ পড়লো একটি শিয়ালের দিকে। একটি শিয়াল কবরটি খুঁড়তেছিল। তো আমি ভাবলাম যে তাহলে ওইখান থেকেই কাপড়টা নেওয়া যাক। তো আমি আর এত কিছু না ভেবে কবরের দিকে আগাতে থাকলাম। যখন আমি কবরের দিকে আগাতে থাকলাম, তখন দেখলাম যে কবরের চারপাশে কিরমজিন একটি ভারী ভারী হয়ে গেছে বা মাটি লড়া শুরু করে দিয়েছে। গাছপালা কিরমজিন একে অপরের সাথে বাড়ি খাচ্ছে। বাতাসের আবহাওয়া কিরমজিন হয়ে গেছে, একটু গরম গরম, মনে হচ্ছে আমাকে কেউ কোনো একটি চুলার মধ্যে রেখে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, ঠিক এমনই লাগতেছিল। যখন এইগুলো হচ্ছিল, তখন আমি তাড়াতাড়ি করে আমি কবরের দিকে চলে গেলাম যে লাশের থেকে আমি কাপড়টি কাটতে লাগলাম। আমি যখন প্রায় শেষের দিকে যখন কাপড়টি আমি কেটে ফেলেছি, তখনই লাশটি মনে হলো যে এক পর্যায়ে আমার দিক তাকিয়ে আছে। কিন্তু পরবর্তীতে যখন আমি লাশের দিক ভালো করে তাকাই, দেখি যে না, সে আমার দিক তাকায় নাই, সে মানে যে অবস্থাতে তাকে রাখা হয়েছিল সেই অবস্থাতেই আছে। আমি ভয় পেয়ে যাই অনেকই। বিষয়টা হচ্ছে কি, আমি অনেক ভয় পেয়ে যাই, কারণ রাস্তাতে আমার সাথে যা যা ঘটছে বা কবরস্থানের ভিতর যে আমাকে ডাকছিল, আমি আসলেই ভয় পেয়ে গেছিলাম। কিন্তু আমার মাথায় তখন একটি কথাই কাজ করতেছিল যে আমার যেমনেই হোক আমার বয়ফ্রেন্ডকে বা আমার এক্সকে আমার লাগবেই। তো আমি আর এত কিছু না ভেবে আমি কাপড়টি নিয়ে দৌড়াতে দৌড়াতে বাসার দিক চলে আসি। আমি যখন বাসায় চলে আসি, তখন আমার সাথে আর এমন কিছু ঘটে নাই। তখন আমি ঘুমিয়ে পড়ছিলাম, কাপড়টি আমার ড্রয়ারে রেখে আমি তখন ঘুমিয়ে পড়ছি। যখন সকাল হয়, তখন আমি আমার ওই বান্ধবীকে ফোন দিলাম যে বান্ধবী আমাকে ওই কবিরাজের কাছে নিয়ে গেছিল। তো আমি আমার বান্ধবীকে ফোন দেই আর বলি যে আমি কালকে রাতে গেছিলাম, তো আমি কাপড়টা নিয়ে আসছি, তুই আমার বাসায় আয়, আমরা কবিরাজের কাছে যাব। তো আমি আমার বান্ধবীর সাথে করে নিয়ে কাপড়টা নিয়ে কবিরাজের কাছে গেলাম। কবিরাজ প্রথমে আমাকে দেখে বললো যে তোমার সাথে রাতে এই জিনিসগুলো ঘটছে যখন তুমি কাপড়টা আনতে যাও। তখন আমি ওনাকে বললাম, জিজ্ঞেস করলাম যে হ্যাঁ, আপনি ঠিক বলছেন। তো আমি এই জিনিসটা ভেবে অবাক হয়েছিলাম যে আসলে তিনি কেমনে জানলো যে রাতে আমার সাথে এই জিনিসগুলো ঘটছে। তিনি বলছিল যে এই জিনিসগুলো ঘটতে পারে, কিন্তু কিভাবে তিনি শিওর দিল। তো আমার বিশ্বাস আরো কায়েম হলো যে না, আমার হয়তো বা আমার এই কাজটি করার জন্য হয়তো সে আমার লাইফে আবার ব্যাক করবে বা ফিরে আসবে। তো আমি এই কাপড়টিকে তাকে দেই। সে বলল যে ঠিক আছে, তুমি যখন কাপড়টিকে দিছো আমাকে একটি মুরগি এনে দাও। তো আমি তাকে তার কথা মতো একটি মুরগি এনে দেই। সে আমার সামনে মুরগিটিকে এক কোপে, মানে কোনো জবাই না, আমাদের মুসলিমের যেরকম জবাই করতে হয় সে এরকম কিছুই করেনি। তিনি এক কোপে মুরগির মাথাটি আলাদা করে ফেলে, আর যে মুরগির মাথা থেকে যে রক্ত পড়লো সেই রক্ত থেকে 3 ফোঁটা সেই কাপড়ে দিল, দিয়ে আমার বয়ফ্রেন্ডের যে ছবি ছিল সেই ছবিটি নিল আর নামটা লিখলো রক্ত দিয়ে, ছবির উপরে তার নামটা লিখে দিল আর কাপড়ে সুন্দর করে মুড়িয়ে দিল। তারপরে সে বলল যে তুমি এখন চলে যাও। তো আমি তার কথা মতো চলে গেলাম। তারপরে ওখানে কি হয়েছিল আসলে আমি জানি না। আমি এখান থেকে বাসায় চলে আসি। তো বাসায় চলে আসার পর অনেকদিন কেটে গিয়েছিল, তো কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না। পরে আমি আমার বান্ধবীকে ফোন দিয়েছিলাম। তো আমার বান্ধবী তখন খোঁজ নিয়ে জানালো যে ওই কবিরাজটি ওই দিন রাতেই মারা গেছিল আর
এটা শোনার পর আসলে আমি অনেক ভয় পেয়ে যাই। তো বিষয়টা আমি আমার ফ্যামিলির কাছে শেয়ার করি যে আমি আসলে কি করতেছিলাম বা কি করতে লাগছিলাম। তো আমার ফ্যামিলি কি আমাকে অনেক বকাঝকা করলো। তো আমাকে সে একটা হুজুরের কাছে নিয়ে গেল, হুজুরকে সব কথা সে বলল। হুজুর আমাকে অনেক পানি পড়া খাওয়ালো আর বলল যে তুমি আল্লাহর কাছে মাপ চাও, তওবা করো এর জন্য। তো আমি হুজুরের কথা মতো আল্লাহর কাছে মাপ চাইলাম, তওবা করলাম। তো আমার সাথে কিছু ঘটেনি, কিন্তু আমি এখনো জানার খুব ইচ্ছা আছে যে আসলে সেদিন রাতে সেই কবিরাজের সাথে কি ঘটেছিল। আজকের মতো গল্পটি এখানেই শেষ। তো গল্পটি আপনাদের কাছে কিরকম লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর গল্পটি আদৌ সত্য কি মিথ্যা আমি আসলে এরকম কিছুই জানি না, আপনারাই ডিসাইড করে আমাকে কমেন্টে জানাবেন যে গল্পটি আসলেই সত্য কি মিথ্যা। ঠিক আছে, আপনাদের কাছেও যদি এরকম কোনো গল্প থেকে থাকে জিমেল করতে পারেন বা ভয়েস করে আমাকে সেন্ড করতে পারেন আমাদের জিমেলে। তো আপাতত গল্পটি এখানে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।